অসাধারণ একটা দিন গেল আজকে, নতুন এক্সপিরিয়েন্স। এবং সেখানে কলকাতা হাইকোর্টে কি হয়েছে আগের প্রতিবেদনেই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, এবং তার পাশাপাশি বঙ্গ টিভির যে ইন্টারভিউ সেটাও নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। তো সেই সংক্রান্ত কিছু কথা নয়, এই দুদিন সোমবার এবং আজকে যে কলকাতা আদালতে গেলাম সেখানে বহু অজানা কথা রয়েছে, বহুজনকে ধন্যবাদ জানানো রয়েছে, সেই সব নিয়ে এই প্রতিবেদন নিয়ে এলাম। বিশেষ করে আজকে আদালতের একটা মোমেন্ট যেটা আমার কাছে আনফরগেটেবল, সেটা হচ্ছে আরামবাগ টিভির শফিকুল ইসলাম। তিনি যে কার্যত জুজু হয়ে তারা করছেন এই রাজ্য সরকারকে, জেনে এত প্রাউড ফিল হলো যে এই মানুষটাকে আমি ভাই, আমার বন্ধু হিসেবে পেয়েছি। তো সেই সমস্ত অজানা কথা অবশ্যই করে আপনাদের নিয়ে আসবো, এই দুদিনের এক্সপিরিয়েন্সটা কীরকম হলো কলকাতা হাইকোর্টে, এবং সেই জায়গাগুলি আজকে শেয়ার করার জন্য এই প্রতিবেদনটা করছি। বুঝতেই পারছেন যে মানসিক স্থিতির মধ্যে দিয়ে এই কদিন যেতে হয়েছে, সেখানে এই মুহূর্তে খবর করার মতো জায়গায় হয়তো নেই। ফলে আমি আর কি খবর করব, আমি তো এখন খবর হয়ে গেছি, সেগুলোই এখন শেয়ার করব আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দুদিনের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট সেই শেয়ারিংয়ের আগে বেশ কিছু মানুষকে আমার কিন্তু ধন্যবাদ না জানালে আমার মনে হয় আমি নিজের কাছেই হয়তো ছোট হয়ে যাব। প্রথম ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম, ভালোবাসা, সমস্ত কিছু আপনাকে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থেকেছেন, তাদের সুরক্ষার জন্য চিন্তিত হয়েছেন, আপনাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন, অকল্পনীয়। আপনারা না থাকলে এই অসম্ভব লড়াইটা সম্ভব ছিল না। একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, একটা রাজ্যের সমস্ত ফোর্সের বিরুদ্ধে এই যে লড়াইটা, এই যে কঠিন সময়টা, সেটা কিন্তু আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা ছাড়া পেরোনো অসম্ভব ছিল আমার কাছে। তারপর সেই প্রিয় দর্শক বন্ধুটিকে আমি ধন্যবাদ দেব, যিনি এই থাম্বনেলের ক্যাপশনটি বেছে দিয়েছেন। সত্যিই তো শিশিরে আর ভয় করার মতো জায়গায় রয়েছে, যেখানে আপনাদের মতো জনসমুদ্র আমার সঙ্গে রয়েছেন, দু হাত ভরা ভালোবাসা নিয়ে, এত আশীর্বাদ নিয়ে। সত্যিই আর শিশিরকে আমি ভয় পাই না। আমি অনেক দিন আগে এই ভয়টা পেরিয়ে চলে এসেছি। এরপর আমার সঙ্গেই ডিজিটাল মিডিয়াতে কাজ করেন সেরকম কিছু প্রিয় বন্ধু মানুষ রয়েছেন, যাদেরকে ধন্যবাদ না জানালে সঠিক হবে না। প্রথমেই কথা বলবো আরামবাগ টিভির শফিকুল ইসলাম। প্রথম দিন থেকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এবং আইনজীবী মহলেও যেভাবে তিনি পিন্টু কারারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ব্যাপারটা করলেন, সেই শফিকুল ইসলাম ভাইকে। দ্য নিউজ বাংলার মানব গুহ, এখানে যে আইনি লড়াইটা হয়েছে সেখানে বিভিন্ন ডকুমেন্ট তিনি যেভাবে পাশে থেকে তুলে দিয়েছেন। ইভিএম নিউজের স্বপন দাস, আমার ভাতৃপ্রতিম, কিন্তু যেভাবে সাপোর্টটা জানিয়েছে। বঙ্গ টিভির আমার বোন রোজিনা রহমান, তার কথা তো বলতেই হবে। রুদ্রবার্তার রুদ্রপ্রসাদ ব্যানার্জি, রুদ্রদা, তিনিও যেভাবে পাশে থেকেছেন। সঙ্গে অদ্বিতীয়ার আমার ছোট্ট বোন অদ্বিতীয়া রায়, তার কথাও অবশ্যই করে বলবো। বাংলা হান্ডের আমার ভাই ভাতৃপ্রতিম অভিক, এবং বন্ধু উদয়ন, দুজনের কথা তো অবশ্যই করে বলতে হবে। এরপর আমার আইনজীবী টিম যারা ছিলেন, পিন্টু কারার আইনজীবী, তার ইন্টারভিউ তো আপনারা দেখেছেন। তার অ্যাসিস্ট্যান্ট সৈকত কোলে, তিনি ছিলেন জুনিয়র আইনজীবী, সিনিয়র আইনজীবী প্রীতিশ গাঙ্গুলি, বিদ্যদল ভট্টাচার্যদা, তিনি তো কিছু বলার নেই। আজকেও যখন লড়াই চলছিল তিনি পাশ থেকে যথেষ্ট গাইড করেছেন, সাহায্য করেছেন। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জিদা, তিনিও তার টিম যেভাবে পাশে দাঁড়িয়েছে, কিছু সেখানে মানে বলার নেই। আমার যারা প্রতিবেশী, আমার যারা বন্ধু, আমার যারা পরিবার, এখানে যে অ্যাপার্টমেন্টে কলকাতায় সমস্ত ঘটনাটা পুলিশ ঘটালো, সেখানকার সিকিউরিটি, অন্যান্য স্টাফ যারা পুলিশকে পুরোপুরি কোঅপারেট করেছে, এবং তারা কিন্তু সত্যিই অসাধারণ কাজ করেছেন। যারা আমার পরিবার, বন্ধু, প্রতিবেশী, যারা এই কঠিন সময়ে আমার পরিবারকে সিকিউরিটি দিয়েছেন, আগলে রেখেছেন, সাহস জুগিয়েছেন, তাদের কথা তো অবশ্যই বলতে হবে। কথা বলবো আরেকজন মানুষ, যিনি আমার খুব হৃদয়ের কাছের মানুষ, আমার দাদার মতো, দীপাঞ্জন চক্রবর্তী। সেই সুদূর মুম্বাই থেকে তিনি কিন্তু গাইড করে গেছেন, তিনি কিন্তু ভরসাটা জুগিয়ে গেছেন। এরপর তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা না বললেই নয়। তারা হচ্ছেন এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং সেই ভারতীয় জনতা পার্টিরই
যিনি যিনি যুব নেতা শঙ্কুদেব পাণ্ডা এই কঠিন সময়ে খোঁজ নিয়েছেন আমার পরিবারের, তাদের তাদের পাশে থেকেছেন, তাদেরকে সাহস জুগিয়েছেন। এবং সবথেকে বড় কথা, এই যে ঘটনাটা এত বড় একটা ইস্যু হয়েছে, সেটা কিন্তু প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে তারা কিন্তু সাংবাদিক বৈঠকে বলেছেন। এই এই আমি খুব ক্ষুদ্র একজন ইউটিউবার, কিন্তু সেই কথাটাও তারা তুলে নিয়ে এসছেন বাংলার অবস্থা বর্ণনা করতে গিয়ে। আর সব শেষে আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত, যিনি না থাকলে, যে মহামান্য হাইকোর্ট না থাকলে আমার এই প্রতিবাদ, আমার এই সত্যের সন্ধান, আমার এই ভিডিও, আমার এই জার্নি কিছুতেই সম্ভব হতো না। আর দুজনের কথা তো খুব স্পেশালি বলতে হবে, একজন আমার স্ত্রী মণিদীপা এবং আমার পুত্র অভিলাষ। তারা তারা এই কঠিন সময়ে তারা কিন্তু ভেঙে পড়েনি। যে প্রচেষ্টাটা হয়েছিল, আমি বুঝেছিলাম যে আঘাতটা সরাসরি আমার পরিবারের উপর নামিয়ে নিয়ে আসা। আমার স্ত্রী, তিনি ভয় পেয়ে যাবেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। আমার ওই 8 বছরের শিশু সন্তানটি, সে ভয় পেয়ে যাবে এবং কুঁকড়ে যাবে, সেই জায়গা থেকে আমি পিছিয়ে আসব। কিন্তু তারা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছেন, যেভাবে আমার পাশে থেকেছেন, যেভাবে তারা তারা কাজ করেছেন, আমার পরিবার যখন এত স্ট্রং, আমার এই লড়াই চলবে এবং এই লড়াই আরও আরও জোরদার হবে, আরও 5 গুণ 10 গুণ বেশি জোরালো ভয়েসে আমাকে এবার থেকে পাবেন। তো এবার বেশ কিছু কথা বলি। প্রথমেই যেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করছিলেন, রবিবারই যখন ঘটনাটা জানিয়েছিলাম এই ধরনের ঘটনা ঘটেছে, যে কলকাতা হাইকোর্টে চলে যান। তো আপনাদের নিশ্চিতভাবে মনে আছে, সেদিনকে বলেছিলাম যে পুলিশ এলো আমার বাড়িতে, মানে 18 তারিখের কথা বলছি, সোমবার যখন দ্বিতীয়বারের জন্য পুলিশ এলো আমার বাড়িতে, তখন 2টি ঘটনা ঘটে এবং সেই 2টি ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কার্যত ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। একটি তো রাজীব কুমারের ইনসিডেন্ট আপনাদের বলেছিলাম, আর দ্বিতীয় যে ইনসিডেন্টটি হয়েছিল সেটা হচ্ছে, আমি কিন্তু সেদিনকে সকালেই কলকাতা হাইকোর্টে চলে যাই এবং সেখানে গিয়ে আপনারা শুনেছেন সেটা পিন্টু কারারের মুখে, যে আমরা কিন্তু সেখানে পিটিশনটা দায়ের করি। এবং এখানে সবথেকে যেটা মজার ব্যাপার হয়েছে, আমরা কিন্তু কোনো বেল পিটিশন করিনি যে আমি অপরাধী বা আমি অপরাধী নই, আমাকে জামিন দেওয়া হোক, এরকম কোনো পিটিশন করিনি। আমার বিরুদ্ধে পুলিশের অন্যায় জুলুম চলছে, মহামান্য হাইকোর্ট, মহামান্য বিচারপতি, আপনি এটা দেখুন এবং এবং ন্যায় বিচার করুন, এই আবেদন নিয়ে গিয়েছিলাম। এবং সেদিনকে যেটা হয়েছিল, যে এক প্রাক্তন বিখ্যাত আইনজীবী, তিনি মারা গিয়েছিলেন। ফলে 10:30টায় কোর্ট খুলেছিল এবং 11টার মধ্যে কিন্তু কোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। কোর্টের কোনো প্রসিডিং সেদিনকে হয়নি। কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই আমার আইনজীবীরা যখন গিয়ে সেটাকে মেনশন করলেন, সাথে সাথে কিন্তু মাননীয় জয় সেনগুপ্ত তার গভীরতাটা বুঝলেন, উপলব্ধি করলেন এবং ন্যায় বিচারটা যেখানে সত্যিই দরকার সেটা তিনি ফিল করলেন এবং তিনি কিন্তু লিভ গ্র্যান্ট করলেন, যেটা টেকনিক্যাল টার্ম বলে, অর্থাৎ এখানে মামলা দায়ের হবে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপর কলকাতা হাইকোর্টে কিছু কাজকর্ম ছিল, যেটা ওই মামলা দায়ের করতে গেলে সই সাবুত হয়, যে প্রসিডিংসগুলো আছে সেগুলো ফলো করা হয়েছিল। কিন্তু সেদিনকে তো মামলাটার হিয়ারিং হবে না, ফলে আজকে হিয়ারিংয়ের ডেট পড়েছিল। এবং দুপুর 2টোর মধ্যে আমার আইনজীবী যেখানে 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 যা পাঠানোর পাঠিয়ে দিয়েছে, অথচ পুলিশ আমার বাড়িতে এলো 3:34-এ। অর্থাৎ আমার আইনজীবী সেদিনকে আমাকে বলেছিলেন যে আপনি কিন্তু বাড়িতে থাকবেন না, কেননা এই পুলিশের মোটিভ মোটেই ভালো ঠেকছে না, তারা আপনাকে কিন্তু গ্রেপ্তারির চেষ্টা করবে এবং সেই সময় টাইমের হেরফের দেখিয়ে AM PM এইসব করে দিয়ে আপনাকে তার আগেই কিন্তু গ্রেপ্তার করে নিতে পারে। এবং ঠিক সেটাই হলো। 2টোর সময় রাজ্যে যেখানে যার যার পাওয়ার কথা, আমার আইনজীবী মারফত কিন্তু সেই নোটিফিকেশান চলে গেছে যে এটা আদালতে বিচারাধীন। এবার আদালতে যদি কোনো বিচারাধীন বিষয় হয়, সেখানে কি কাউকে গ্রেপ্তার করা যায়? সেটা তো যায় না। কিন্তু পুলিশ এসেছিল সেই জায়গাটায়, যে আমরা তখনও নোটিফিকেশান পাইনি, আমরা গ্রেপ্তার করে নিয়ে চলে গেছি। এইবার যখন ওই উপর মহলে কাউকে ফোন করলেন যে স্যার বাড়িতে তো নেই, কি করব, তারপর ফোন এলো, নিচে পালিয়ে গেলেন চোরের মতো একটা পুলিশ, সে এই কাজ করছে। আসলে তখন বলছে যে না, আর কিচ্ছু করার নেই, তো মামলা হয়ে গেছে, বা চলে এসো। আর সেই জন্য মুখ বাঁচানোর জন্য 2টোর সময় আমার আইনজীবী পাঠাচ্ছে, আর 3:52-তে আমাকে এই থার্ড নোটিশটা করছে। যাই হোক, সেই ঘটনা ঘটলো। তো আজকে এই মামলাটার হিয়ারিং ছিল, পরপর 2টো মামলা ছিল, 25 নম্বর এবং 26 নম্বর। 25 নম্বরে শুদ্ধশীল ঘোষ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড আদার্স করেছিল, আর 26 নম্বরে ছিল শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী যিনি রয়েছেন, তিনি ভার্সেস আবারও কিছু একটা মামলা ছিল। তো আমাকে বলা হয়েছিল আইনজীবীদের তরফ থেকে যে একটু সাবধানে থাকবেন, কেননা এদের যা অবস্থা, সে কোর্টে আসার আগেই কী করে দেবে। তো আমাকে 12টা 12:30 নাগাদ যেতে বলেছিলেন, আমি 12:30 নাগাদ কোর্টে পৌঁছোই এবং যখন পৌঁছেছি তখন দেখছি যে 21 নম্বর মামলাটি চলছে, আমার 25 নম্বরের লিস্টিং রয়েছে।
তো এই অবস্থায় 1:05 নাগাদ 24 নম্বর যে মামলাটি ছিল সেটি শেষ হয় এবং মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তখন লাঞ্চ ব্রেক ঘোষণা করেন। ফলে লাঞ্চের আগে আর হিয়ারিংটা হয়নি। তো তারপর লাঞ্চ যখন ব্রেক যখন শেষ হলো 2টোর পর 2:10-15 নাগাদ উনি এজলাসে এলেন এবং আমার আগে 17 নম্বর একটি মামলা ছিল, সেই মামলাটা মিস হয়ে গিয়েছিল, সেটাকে তিনি জাস্ট হিয়ারিং করলেন, 5 মিনিটের মধ্যে সেটা রায়দান হলো, তারপরেই আমাদের মামলাটা শুরু হলো। তো সেখানে আমি যেটা দেখলাম যে ওই যেদিকে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার যে উকিল আছে সেখানে 4 জন দাঁড়িয়েছিলেন। ফলে আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম বোধহয় 4 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, কিন্তু যেটা আমার আইনজীবী পরে আমাকে বোঝালেন যে দেখুন কতজন ওখানে দাঁড়িয়ে আছেন বা কার অ্যাসিস্ট্যান্ট কার জুনিয়র আছে ওই জায়গাটা কাউন্ট হয় না, যাদের নাম ওইখানে আইনজীবী হিসেবে থাকে যে ইয়েটা বেরোয়, রায়টা বেরোয়, সেখান থেকেই ধরতে হবে। সুতরাং 2 জন আইনজীবী আছে ওই জায়গাটায়, কিন্তু সেখানে অনেকজন আইনজীবী দাঁড়িয়েছিলেন। আমার যেটা প্রাথমিকভাবে দেখে মনে হলো যে 2 জন 4 জন দাঁড়িয়ে আছেন। এবং সেখানে মামলায় যখনই প্রথমেই দিলেন যে তখন মানে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত এমন একটা মুখভঙ্গি করে হেসে ফেললেন যে কী কী ধারা দিয়েছেন। তো বললেন যে এরকম 153A এবং 505(2). তো উনি এসে বললেন যে এগুলো টিকবে, কি করছেন, এরকম একটা যেন তিনি হাসি দিলেন। দেখি এফআইআর কপি দেখি। তো এই পুলিশকে আমার আইনজীবী ওই 17 তারিখ যেদিনকে এফআইআর হয়েছিল সেদিনকেই যে মেলে রিপ্লাইটা করেছিল সেদিনকে বলা হয়েছিল যে আমাকেও কপিটা সার্ভ করো। আজ অবধি দেওয়ার হিম্মত হলো না, কিন্তু কোর্টকে তো বলতে পারবে না, কোর্টকে সাথে সাথে দিলেন। তো আমি এক্স্যাক্টলি এখনও এফআইআর কপি হাতে পাইনি, কিন্তু আদালত বলেছেন আজকের মধ্যেই আমার আইনজীবীকে সেই এফআইআর কপি দিতে। আমি পেলে অবশ্যই সেটা দেখব। তো সেখানে এফআইআর কপি পাওয়ার পরেই তিনি যখন পড়তে পড়তে হাসছেন মাননীয় বিচারপতি, এবং তখনই তার মুখভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরও যেটা প্রাথমিক ধারণা ছিল সেটাই বোধহয় সত্যি, যে এটা একটা সাজানো কেসই হতে চলেছে। তার হাসিটা দেখে কিন্তু সেরকমই মনে পড়ছিল। এবার দেখুন যে কোনো আইনি লড়াইয়ে একটা তার তো প্রসিডিং আছে। বিচারপতি তিনি কারোর প্রতি কিন্তু দয়া করতে পারেন না, কারোর প্রতি তিনি একটু এক্সট্রা কিছু করতে পারেন না, তিনি মানদণ্ডটা সমান রাখবেন। ফলে তিনি হয়তো সবটাই বুঝতে পেরেছেন, কিন্তু তাহলেও সব পক্ষকে বলার সুযোগ তিনি নিশ্চিতভাবে দেবেন। এবং সেই জায়গা থেকেই তিনি যেটা বললেন যে 2 সপ্তাহের টাইমিং, তার মধ্যে এদেরকে ইনভেস্টিগেশনের রিপোর্ট, কেস ডায়েরি ফাইরি সব কিছু জমা দিতে হবে। তো সেই রায়টা যখন তিনি বলছেন, তিনি বলেন আর একজন লিখে দেন, তো তারপর সেই রায়টা কপিটা রেডি হয়ে সেটা অনলাইনে হয়। তো তখন রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি এই শফিকুল ইসলামের নাম আরামবাগ টিভির কথা বললেন, এবং যে কথাটা বললেন তার মোদ্দা কথা হিসেবে দাঁড়ায় যে আরামবাগ টিভির কেসের সময় তো দেখেছিলাম আপনি সেটা ধরে সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছিলেন, আরও কোনো রকম কিছু ইন্টারোগেশনই করা যায়নি, কোনো তদন্তই করা যায়নি, এবারে প্লিজ করবেন না, আমরা সেইগুলো মোটামুটি সব কভার করেছি। মানে শফিকুল ইসলামের যে কেসটা হয়েছিল সেটা সোজা কথায় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের জন্য একটা বড়সড় শিক্ষা। কান মূলে শফিকুল ইসলাম তাদেরকে শিখিয়ে দিয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটলে এগুলো করা যায় না। সুতরাং সেই সমস্ত জায়গা থেকে শিক্ষা নিয়ে ফাঁক ফোকর বুঝিয়ে এবার শুদ্ধশীল ঘোষকে টাইটটা দেওয়ার আমরা চেষ্টা করছি। সুতরাং ওই ইন্টারোগেশনের ব্যাপারটা আপনি স্টপ করবেন না। তো বিচারপতি বললেন হ্যাঁ করুন না, আপনি ইন্টারোগেশন করুন না, কিন্তু ওই থানায় ডেকে ডেকে ওসব চলবে না, আপনি 48 ঘন্টার নোটিশ দিন, ভিডিওতে করে নিন, কী আছে, আজকাল টেকনিক্যাল যুগ। তো তার ফলে সমস্ত কিছু সেখানে হলো, এবং হওয়ার পর যেটা আমার আইনজীবীও বললেন যে আপাতত তো পুলিশ চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারবে না এই জায়গাটা থেকে। সো ঠিকই আছে সেই জায়গাটা। তো এখনও এখানে কলকাতায় যে টেম্পোরারি জায়গা থেকে আমি কাজ করছিলাম সেখানেই করছি। বাড়িতে গিয়ে মানে কলকাতায় যেখানে আমার স্ত্রী পুত্র আছেন তারা ফেরত এসেছেন, তাদের সঙ্গে দেখা করলাম, তারা আশ্বস্ত, এবং একটা ভয় অবশ্য কাজ করছে যে অন্য কেসে আবার ট্যাগ করে দেবে না, তো তো সেটা করলে তখন আবার দেখা যাবে কি করা যায় সেই জায়গাটা থেকে। তো আমারও তো মানে আমার পরিবারের সঙ্গে সেইভাবে সময় কাটানো হয় না। আমার পুত্রের পরীক্ষা হয়ে গেছে, তো ভালোই হলো এই সূত্রে যখন সেখানে হয়েছে। আজকের দিনটা অবশ্যই আমি একটু তাদের সঙ্গে সময় কাটাবো, এবং আগামীকালও আমার পুত্রকে একটু আমি সময় দেওয়ার চেষ্টা করব। ফলে হয়তো সেইভাবে প্রতিবেদন করব না। পরশু থেকে আমার চেনা জগতে, আমার সেই টেবিলে, আমার সেই সেটআপে আবার ফেরত যাব, এবং যেভাবে প্রতিবাদগুলো চলছিল, যেভাবে সত্যের সন্ধানটা চলছিল, যেভাবে মুখোশগুলো খুলছিলাম সেটা তো করবই। তবে এবারে কথা দিলাম আর কোনো রাগ ঢাক নেই। এতদিন তো মান সম্মান বজায় রেখে চোর চিটিংবাজদের একটু হলেও মেপে জুপে কথা বলছিলাম, আর কোনো রেয়াত নেই। চোর, চিটিংবাজ, ফেরেববাজ, রাক্ষসী, তার খোক্ষস যে যেখানে আছে এবার কিন্তু 10 গুণ প্রতিবাদ নিয়ে ঝাঁপাবো। যদি
যদি আমি ভুল করি, যদি আমি অন্যায় করি, তার বিচারের জন্য আমি জানি কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট রয়েছে, সেখানে বিচার হবে। কিন্তু ওই চটিচাটা কেউ এসে ভয় দেখাবে, দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করবে, মাথা নত করিনি, করব না। আর আবারও শেষ করার আগে আপনাদেরকে একটা বিশাল বড় স্যালুট। আপনারা যদি সঙ্গে না থাকতেন, আপনারা যদি পাশে না থাকতেন, আপনাদের ভালোবাসা যদি না থাকতো, আপনাদের আশীর্বাদ যদি না থাকতো, এই লড়াইটা সম্ভব ছিল না। আজকের এই যে জয়, এটা অবশ্যই করে গণতন্ত্রের জয়, এবং তার থেকেও বেশি করে আপনাদের জয়। এই ছিল মোটামুটি দুদিনের ঘটনা। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।